আচ্ছা, আমরা শেষ করলাম কোন পজিশন থেকে যেন? ওখানে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস আমরা শেষ করেছি। আচ্ছা, এখন আপনি আমাকে আরেকটা বিষয় একটু বলেন। সেটা হলো যে আ ওখানে যদি আমাদের কোনো ছাত্রছাত্রী যারা সেলফ ফিন্যান্স, আমরা সেলফ ফিন্যান্স নিয়ে কথা বলছিলাম। তো যদি সেলফ ফিন্যান্স এ যদি কেউ যায়, ওখানে আন্ডারগ্রেড পড়তে যায় বা মাস্টার্স, পিএইচডি করতে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের কোনো পার্ট টাইম কোনো জবের সুযোগ আছে কিনা? যে তারা পার্ট টাইম জব করতে পারবে কিনা? আচ্ছা, সো ভাই, প্রথমে বলে নেই, যেহেতু মালয়েশিয়া ডেভেলপড কান্ট্রি না, সেহেতু এখানে আওয়ারলি যে পেমেন্টটা, হুম, হুম। এটা আসলে যথেষ্ট না একজন ওয়ার্কারের জন্য। তো আচ্ছা। সে স্টুডেন্ট হোক আর জেনারেল ওয়ার্কার হোক, লেম্যান হোক, সাধারণত স্যালারি আওয়ারলি যেটা দেয়, ধরেন 10 রিঙ্গিত। এবং মালয়েশিয়াতে একটা রুলস আছে, যেটা যে স্টুডেন্ট কাজ করার অনুমতি নাই এখানে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরেও যদি কেউ করতে চায় করতে পারবে, কিন্তু প্রবলেম হলো পড়ালেখার পাশাপাশি আসলে কাজ করাটা আহ, এই মালয়েশিয়ার মতো জায়গায় খুব ডিফিকাল্ট। আচ্ছা, যেহেতু এটা যদি ইউরোপ বা আমেরিকা বা অন্যান্য দেশে হতো, তাহলে আমি সাজেস্ট করতাম যে ঠিক আছে, সে স্যাটারডে সানডে কাজ করলো, বা ফ্রাইডে ইভিনিং থেকে স্যাটারডে সানডে তার একটা ভালো আর্নিং হবে। কিন্তু এখানে আসলে ওইটা খুব ভালো আর্নিং হয় না। আচ্ছা। তো ওই ওই সময়টা যদি সে নিজের পড়ালেখার জন্য ব্যয় করে, তাহলে সেটা আরো ভালো হবে। ওকে। তার মানে আমরা আমাদের মোট কথা হলো যে যদি বাংলাদেশ থেকে কেউ সেলফ ফিন্যান্স এ পড়তে আসতে চান মালয়েশিয়াতে, এটা যে লেভেলেই হোক না কেন, আন্ডারগ্রেড হোক, মাস্টার্স হোক বা পিএইচডি হোক, তাহলে সোললি তাদেরকে মানে নিজের নিজের ফান্ড থেকেই তার সবকিছু বিয়ার করতে হবে। মানে এখানে পার্ট টাইম জব করে মানে এডুকেশন এক্সপেন্স বা লাইভলিহুড এগুলো বিয়ার করার মতো আসলে পরিস্থিতি এখনো মালয়েশিয়াতে তৈরি হয়নি। না, না, এটা মানে রিয়েলিটি। যদি কেউ বলে থাকে তাহলে সেটা ভুল, এবং সেটা একজন মানে যার একটা পড়ালেখা করার উদ্দেশ্য, ভালো কিছু করার উদ্দেশ্য, তার জন্য এটা প্রযোজ্য না। ওকে, বুঝতে পেরেছি এই বিষয়টা। আচ্ছা, এখন আমাকে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে ঠিক আছে, যদি কেউ মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করে, শেষ করার পরে তাদের জব অপরচুনিটিটা কেমন? যে মাস্টার্স শেষ করেও কি সে জবে ঢুকতে পারবে কিনা? বা আন্ডারগ্রেড শেষ করে যদি কেউ চায়, সেক্ষেত্রে তাদের জবের অপরচুনিটিটা কেমন মালয়েশিয়াতে? তো কিছু কিছু সাবজেক্টে ভাই এক্ষেত্রে বলে না ভালো, যেমন মালয়েশিয়া এটা কনস্টিটিউশনালি এখানে কিছু রেসিজম আছে। আচ্ছা, আচ্ছা। সেটা হলো যে কোনো বাইরের কোনো মেডিকেল ডক্টর এখানে প্র্যাকটিস করতে পারবে না। এটা তাদের দেশের মানে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এটা করা। হুম, হুম। তো সেক্ষেত্রে তারা প্র্যাকটিস করতে পারবে না, বাট তারা এখানে পড়ালেখা করে তাদের নিজ দেশে চলে যেতে পারবে। এবং ওকে। পাবে। কিন্তু যেমন আইটির ক্ষেত্রে প্রচুর সুবিধা, আইটি প্রচুর জব। যদি কেউ আইটিতে পড়ে, তার জন্য খুবই ভালো সুযোগ আছে এখানে, পড়ালেখা করে সে এখানে জব করতে পারবে। আর একটা বিষয় আছে, সেটা আমি বলে রাখি, যে মালয়েশিয়াতে যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে, হুম, হুম। ইঞ্জিনিয়ারিং বলতে যেমন কেউ যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা আপনার বিএস, কি আমাদের দেশে যেটা আছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সেক্টর আছে ইলেকট্রিক্যাল আরকি। ইঞ্জিনিয়ারিং জি, বা জি। এই সাবজেক্ট গুলো পড়লে তারা 2 বছরের ভিসা অস্ট্রেলিয়ায় মুভ করে, এবং অস্ট্রেলিয়াতে তারা 2 বছরের ফ্রি ভিসা পাবে জব খুঁজে নেওয়ার জন্য। মানে মালয়েশিয়ান গ্রাজুয়েট অস্ট্রেলিয়ায় যে 2 বছরের ভিসা পাবে। আচ্ছা, আচ্ছা। তার মানে মালয়েশিয়াতে জব মানে লেখাপড়া শেষ করে সে অস্ট্রেলিয়া ইজিলি চাইলে মুভ করতে পারবে। এই তো? মানে মুভ যদি করতে পারবে, হ্যাঁ, আ ইজিলি ইজিলি। এটা এটা মানে এদের এমওইউ আছে, জি টু ও জি, গভর্নমেন্ট টু ওকে, গভর্নমেন্ট। ওকে, ওকে, গুড। এবং সেটা বাংলাদেশি স্টুডেন্ট হোক, আর নাইজেরিয়ার স্টুডেন্ট হোক, আর মালয়েশিয়ান স্টুডেন্ট হোক, ইট হুম, ডাজন্ট হুম। ম্যাটার, হুম, অ্যাজ হুম। লং তারা এই মালয়েশিয়ান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হলেই হলো। ওকে। এটা একটা গুড পয়েন্ট আমরা জানলাম।
আচ্ছা, তাহলে আমার ২ টা ছাত্র ডাক্তার, ওরা গণবিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস শেষ করেছে। তারা আমাদের সাথে আজকে জয়েন করতে চেয়েছিল, হয়তো আনফরচুনেটলি পারেনি। তো আমি তাদের পক্ষ থেকে আপনার সাথে জাস্ট ২ টা কোয়েশ্চেন আমি আপনার কাছে জানতে চাই। যে আপনি ১ম এ বলে দিয়েছেন যে ডাক্তাররা ইভেন বিদেশি মানে সিটিজেন যারা, ইভেন তারা মালয়েশিয়াতে লেখাপড়া করলেও তারা সেখানে প্র্যাকটিস করতে পারবে না। মানে এটা একেবারেই স্ট্রিক্ট রুল, খুবই স্ট্রিক্ট রুল। তাহলে তো বাংলাদেশ থেকে বা অন্য স্ট্রিক্ট রুল এটা অনেক বাংলাদেশি ডক্টর এখানে এখানে চলে আসছে। তাদের এমআরসিপিএস আছে, এফসিপিএস আছে, সবই আছে। খুবই প্রতিষ্ঠিত মেডিকেল ডক্টর করতে পারে না। ইভেন তারা এখানে একটা এক্সাম দিয়ে পাশ করছে, বাট তারপরেও তাদেরকে অনুমতি দেয় না, আ দিইনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এটা খুবই মানে খুবই এই নিয়মটা খুবই স্ট্রিক্ট। তাহলে যদি কোনো ডাক্তার মনে করেন বাংলাদেশ থেকে এমবিবিএস শেষ করেছে, করার পরে কেউ যদি এ তারা যদি চান যে বিদেশে বা মালয়েশিয়াতে, স্পেশালি মালয়েশিয়াতে যদি হ্যাঁ কোনো ভাই শোনেন, কেউ যদি জি। পিএইচডি করে তাহলে এখানে টিচার হিসেবে সে থাকতে এই ভ্যাকেন্সি মেডিকেল ফ্যাকাল্টিদের স্পেশালি। আচ্ছা, মানে টিচিং ফ্যাকাল্টিতে তারা যেতে পারবে। মানে হ্যালো, মানে হ্যাঁ, ভাই আপনি মনে হয় স্ট্রাক হয়ে গেছেন। একটু মানে মুভ করতে হবে সম্ভবত, আপনার নেটটা ঠিকমতো কাজ করছে না। হ্যাঁ শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ। এখন শুনতে পাচ্ছেন? জি, জি, এখন সে শুনতে পাচ্ছি। যেতে কিন্তু পারবে। আপনার ভিডিও স্ট্রাক হয়ে গেছে। ও ভিডিও স্ট্রিমিং কাজ আচ্ছা, করছে না, স্ট্রাক হয়ে গেছে। জি। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ, এখন আচ্ছা, দেখা যাচ্ছে। সরি। ওকে। তাহলে যদি কোনো ডাক্তার বাংলাদেশ থেকে এমবিবিএস বা ইভেন এমডি বা এফসিপিএস শেষ করেও যদি মালয়েশিয়া যেতে চান, তারা ফ্যাকাল্টি হিসেবে কাজ করতে পারবেন ওখানে। মানে ওখানকার মানে ক্লিনিশিয়ান হিসেবে তারা প্র্যাকটিস করতে পারবেন না মালয়েশিয়াতে। পারবে না। ওকে। মানে কোনো কিন্তু সিস্টেমই নাই। যদি যদি না কোনো সিস্টেম নাই, কিন্তু আচ্ছা, আচ্ছা। নার্সেরদের জন্য অবাধ সুযোগ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নার্সিং এর আবার সুযোগ আছে। জি সুযোগ আছে, এবং আপনাকে বলে রাখি, আমি যে ইউনিভার্সিটিতে আছি, কোনো বাংলাদেশি যদি এখানে নার্সিং পড়ে অথবা যারা নার্সিং পড়ছে আমাদের ইউনিভার্সিটির থ্রু দিয়ে একটা কোর্স করে 6 মাসের, হুম, হুম। সে জার্মানিতে ডাইরেক্ট জার্মান গভর্নমেন্টের জব নিয়ে যেতে পারবে আমাদের এখান থেকে। আচ্ছা। 3,500 ইউরো স্যালারি হবে প্রাথমিক স্টেজে। ওকে, পরবর্তীতে তাকে 5,000 ইউরো পর্যন্ত দিবে আফটার 6 মান্থ। এটা আছে নার্সিং এর জন্য। ওকে। এটা একটা গুড পয়েন্ট আমরা জানলাম আরকি। জি, এবং আমাদের আমাদের টার্গেট আছে, মানে আমাদেরকে জার্মান গভর্নমেন্ট টার্গেট দিছে 2 লক্ষ নার্স তারা নিবে আমাদের এই ইউনিভার্সিটি থেকে। ও ওকে, হিউজ অ্যামাউন্ট আরকি। এটা একটা ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট জি, ফর আস। আচ্ছা। তাহলে ডাক্তারদের ক্ষেত্রে আমি ওদের হয়ে একটা কোয়েশ্চেন করেছিলাম। এটা বিশাল। অ্যান্সার পেয়ে গেছি। আ জি, আমরা খুঁজছি বাংলাদেশে যদি এমন কেউ থাকে যে আমাদেরকে নার্স সাপ্লাই দিতে পারবে, হুম, হুম। তাহলে খুবই ওয়েলকাম। আমরা সাদরে তাদেরকে নিব। ওকে, আশা করি এই ভিডিও যদি কেউ দেখে থাকেন আর যদি এবং এ এবং সেক্ষেত্রে তাদের কোনো টাকা পয়সাও লাগবে না। আচ্ছা, নার্সিং পড়তে তো টাকা লাগবে নাকি? না নার্সিং ওই কি ট্রেনিংটা নার্সিং পড়তে টাকা লাগবে। ওটা কেমন অ্যামাউন্ট হতে পারে? ওটা যদি একটু বলে দিতেন আমাদেরকে যে ওখানে নার্সিং পড়তে কেমন এটা খরচ হতে পারে? ৫৭,০০০ রিঙ্গিত, ধরেন অ্যারাউন্ড ১৫ লক্ষ টাকা। ৳১৫,০০,০০০ কয় বছর এটা? নার্সিং কোর্সটা কত এটা বছর সাড়ে তিন মালয়েশিয়াতে? সাড়ে ৩.৫ তিন বছর। বছর। আচ্ছা, অন এভারেজ বছরে ৳৫,০০,০০০ মতো। জি, কিন্তু ফ্যামিলি নিয়ে চলে যেতে। আচ্ছা।
সে নিশ্চিত জার্মানি যেতে পারবে এবং ফ্যামিলি নিয়ে যেতে পারবে আচ্ছা, এবং সে সিটিজেনশিপ পাবে। জার্মানি যেহেতু এটা সিটিজেনশিপ হবে। গভর্নমেন্ট জব, আচ্ছা, যেহেতু আচ্ছা, এটা আচ্ছা। গভর্নমেন্ট জব, হুম, হুম। গভর্নমেন্ট জব, সো জার্মানির রেগুলেশন সে পিআর পেয়ে যাবে। ও আচ্ছা, ইটস ভেরি ভেরি মানে গ্রেট হুম, অপরচুনিটি। আচ্ছা, আরেকটা বিষয় জি। আপনি যে বললেন ৬ মাসের একটা কোর্সের কথা বলছিলেন যে ওখানে যদি আপনার ইনস্টিটিউটে ৬ মাস কেউ কোনো কোর্স করে, তাহলে সেক্ষেত্রে তাদের কোনো এরকম সুযোগ সুবিধা আছে কিনা? যে হয়তো বাংলাদেশে সে নার্সিং কমপ্লিট সেক্ষেত্রে করেছে। সেক্ষেত্রে জি, তাদের জন্য অবাধ সুযোগ। আমি ২ বার গেছি এজন্য। অনেক নার্সিং কলেজ আমি ভিজিট করছি এবং একটা এজেন্টের সাথে আমরা ডিসকাসও করছি যে তারা আমাদেরকে দিতে পারবে কিনা। তো এটার অনেক সুযোগ। এর কোর্স শুধু ল্যাঙ্গুয়েজ কোর্স। আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ A1, A2 এবং B1 এই ৩ টা লেভেল আমরা তাদেরকে শিখাবো। ওকে, জাস্ট এটা। ইভেন ইভেন এমনও হতে পারে ভাই যে কেউ যদি বাংলাদেশে থেকেও এটা আমাদের এই কোর্সটা করে তাও সে যেতে পারবে। এখানে ও আসার ওকে, মাধ্যমে ওকে। সেক্ষেত্রে তাকে কিছু টাকা পে করতে হবে আরকি। আচ্ছা, তাহলে বাংলাদেশ থেকে যদি কেউ এই কোর্সটা করতে চায় তাহলে তাদের জন্য প্রসিডিউর টা কি? মানে মালয়েশিয়াতে হয়তো যাবে না কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ ওই ৬ মাসের কোর্সটা করতে চায়। জি, সে আমাদের ইউনিভার্সিটির এখানে রেজিস্ট্রেশন করে এটা ফ্রি। বাট তার কমিটমেন্ট থাকতে হবে যে সে আমাদের থ্রো দিয়ে যাবে আরকি। এই কমিট এবং জার্মান ল্যাঙ্গুয়েজ সে বাংলাদেশে শিখবে আমাদের ওকে, তত্ত্বাবধানে। ওকে, জি। ওকে। তাহলে আমরা আরেকটা ২ টা কোয়েশ্চেন আছে আমার হাতে। সেটা হলো অ্যাকোমোডেশন কস্টটা আসলে মালয়েশিয়াতে কেমন? বাড়ি ভাড়া বা ইউটিলিটি এরকম যে কারণ যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের তো এই বিষয়গুলো নলেজ থাকা দরকার যে আসলে তাদের কেমন এক্সপেন্সটা হবে। টিউশন ফি তো আমরা জানলাম অলমোস্ট প্রতিটা ডিপার্টমেন্ট অনুযায়ী সেটা আলাদা সেটা তো আপনি অলরেডি বলে দিয়েছেন। তো তার সাথে, সাথে যে অ্যাসোসিয়েটেড যে কস্ট গুলো আছে সেই কস্ট গুলো কেমন হতে পারে? মান্থ ওয়াইজ যদি বলতেন আরকি প্রতি মাসে। যেমন ভাই মান্থ অ্যাসোসিয়েটেড কস্ট বলতে যেমন বাসা ভাড়াটা বাসা ভাড়াটা ঢাকার মতোই। ধরেন যদি আপনি অ্যা অ্যা ৳১২,০০০ যদি আপনার ফ্যামিলি থাকে, যদি আপনি একটা ফুল বাসা নিতে চান, অ্যাপার্টমেন্ট নিতে চান, তাহলে ২০,০০০ ৳২৫,০০০ য় আপনি খুব ভালো অ্যাপার্টমেন্ট পাবেন। ২ রুম বা ৩ রুমের অ্যা ভালো অ্যাপার্টমেন্ট পাবেন। আর এখানে ইউটিলিটি কস্ট যেটা যেমন ইলেকট্রিসিটি, আপনার ওয়াটার খুবই কম। ওয়াটার ধরেন ৳১০ ধরেন ৳২৫০ আপনি পুরা পানির বিল হয়ে যাবে। আর ইলেকট্রিসিটিও ধরেন এরকম যদি আপনি এসি চালান তাহলে ধরেন ৳৪০ চার ওই ধরেন ৳১,০০০ এসির বিল। ওকে, মানে ইলেকট্রিসিটি এবং ইউটিলিটি যেটা বলে ইউটিলিটি খুবই রিজনেবল এখানে। বাংলাদেশের চেয়ে অনেক, অনেক কম। ওকে, এবং গাড়ির দামও কম। ফ্যামিলি থাকলে সে একটা বাংলাদেশে একটা মোটরসাইকেলের দামে সে এখানে একটা প্রাইভেট কার পাবে। ওকে, ওকে। এবং তেলের দাম তো অনেক কম এখানে। ধরেন বাংলাদেশী টাকায় ৳৫০ য় ১ লিটার তেল এখানে সে পাবে। খাবারের খরচটা কেমন আরকি? ওখানে দৈনন্দিন যে খাবার আমরা খাবারের খরচ বাংলাদেশীরা খাই। খাবারের খরচ ভাই আমাদের দেশে চাউলের দাম আমাদের দেশের চেয়ে এখানে চাউলের দাম কম। যদিও এদের চাউলের আমদানি করে। আলু, পেঁয়াজ আমাদের দেশের চেয়ে অনেক, অনেক কম। এবং সারা বছর একই দাম। কোন দাম উঠা নামা নাই। ওকে। আর আচ্ছা, রমজান মাসে দাম কম থাকে ভাই। এটা বলে রাখি সবাইকে। আচ্ছা যে রমজান রমজান মাসে মাসে সব জিনিসের দাম এখানে কম। ওকে, ওকে। আ আমি আরেকটা জিনিস যেহেতু এই বিষয়টা আসলো, সেখানে সেটার ক্ষেত্রে একটু অ্যাসোসিয়েটেড যে হেলথ মানে চিকিৎসা ব্যবস্থাটা মালয়েশিয়াতে কেমন বা এবং ওখানে আপনার হেলথ ইন্সুরেন্স সিস্টেমটা আসলে কেমন? এটা যদি একটু আমাদের বলতেন। এটা একজন স্টুডেন্ট যখন ভর্তি হবে তখন অটোমেটিক তার ওই টিউশন ফির ভিতরে তার হেলথ ইন্সুরেন্স ফি ওরা নিয়ে নেয়। ওকে, ধরেন অ্যারাউন্ড ৳৪০০ যদি হয় ধরেন ৳১০,০০০ আপনার হেলথ ইন্সুরেন্স নিয়ে নেবে এবং মেক্সিমাম ৳২৫,০০০ পর্যন্ত আপনার যদি আপনার কোনো মারাত্মক অসুখ হয় যেটা মানে আপনার আ ৫,০০,০০০, ৬,০০,০০০ বা ৳১০,০০,০০০ লাগবে ওরা হুম, হুম। এটা কভার করবে। ওকে। ওর হেলথ ইন্সুরেন্স এর ওই পুরা টাকাটাই ভর্তির সময় তারা ওখান থেকে নিয়ে নিবেন।
400 টাকা নেবে মাত্র, 400 ও রিঙ্গিত আর কি। আচ্ছা, 400 মানে পার ইয়ার ভিত্তিক। পার ইয়ার, জি ও জি, অনেক সস্তা আর কি। অনেক সস্তা। হ্যাঁ, অনেক সস্তা। আর এবং এখানে ভাই, এখানে নার্সেরা আমাদের মা বোনেদের চেয়ে, ধরেন আমার মা আমাকে যতটা সেবা করতো বা করবে, এখানকার নার্সেরা তার চেয়ে ভালো। ওকে। তো মোটামুটি আমি আমার পক্ষ থেকে আপনাকে শেষ কোশ্চেন যেটা, সেটা হলো যে আমরা যারা বাইরে থেকে যাই বিদেশে, বাংলাদেশ থেকে বিশেষ করে যে দেশে যাই না কেন, আমাদের একটা জিনিস আমরা ফেস করি, সেখানে হচ্ছে কালচারাল শক যেটা বলি আমরা, যে আমরা যে ধরনের কালচারে বড় হয়েছি বাংলাদেশে, বাইরের কালচার তো টোটালি ডিফারেন্ট, বিভিন্ন সেটা যে দেশই হোক না কেন। তো এই যে জি কালচারাল শক, যে শকের যে বিষয়টা এখানে মালয়েশিয়াতে, আপনি প্রথমে একটা কথা বলেছেন যে এখানে আসলে আসলে সে ফিল করবে না, সে মনে করে বাংলাদেশে আছে। তারপরেও জি, যদি এই বাংলাদেশি বিষয়টা একটু, ভাইবটাই পাবে। জি জি জি, তারপরে যদি একটু বলতেন যে ওখানকার যারা নেটিভ, যারা মালয়েশিয়ান যে পিপল, তারা আসলে কতটা অ্যাকসেপ্টিভ, যে আমাদের যারা ফরেন পিপলকে তারা কিভাবে অ্যাকসেপ্ট করে, বা তাদের সাথে ট্রিটমেন্টটা কেমন, এই বিষয়টা যদি একটু বলতেন। ভাই, প্রথমে বলে নেই, all Malaysians are very friendly and their hospitality are really remarkable. ওকে। তারা ইভেন স্পেশালি মুসলিমদেরকে তারা যেভাবে অ্যাকসেপ্ট করে, হুম হুম। এটা ওয়ার্ল্ডের কোথাও হয়তো আপনি পাবেন না, ইভেন ইনক্লুডিং মিডল ইস্ট। এবং এখানে ইসলামটা যেভাবে এরা guide করে, এটা খুবই দারুণ। মানে যে প্র্যাকটিসটা নিয়ে আপনার কোনো দরকার নেই। এবং এখানে কোনো শিয়া সুন্নি কেউ শিয়া নাই, 100%। আর মসজিদ এখানে সব জায়গায় মসজিদ আছে। হালাল ফুড আপনাকে খোঁজা লাগবে না, ওকে। বরঞ্চ আপনি কেউ যদি হারাম ফুড চায় তাহলে তাকে অনেক কষ্ট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কালচার যেমন ভাই, ড্রেস আপ এদের খুবই শালীন ড্রেস এদের। নন মুসলিম যারা চাইনিজ বা মিক্স, যেহেতু এরা তিনটা ন্যাশনাল, এই মাল্টিকালচার কান্ট্রি, হ্যাঁ তো হ্যাঁ। সেই হিসেবে এখানে কোনো গন্ডগোল নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কেউ আপনাকে টিস করবে না। এখানে কালো বা সাদার কোনো সমস্যা নাই। এখানে আপনাকে কেউ বলবে না যে তুমি বাঙালি, কেউ বলবে না আপনাকে। ওকে ওকে। মানে টোটালি একটা মানে যেটা বলে অ্যাকসেপ্টিভ একটা এনভায়রনমেন্ট আর কি, যে যে সে যে দেশেরই ন্যাশনাল হোক। ওকে। জি, এবং করার কিছু নেই, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের নিজস্ব এডুকেয়ার আছে, এবং স্টুডেন্ট এবং স্টাফদের জন্য সেটা খুবই রিজনেবল প্রাইস আছে, সেখানে দিতে পারবে তারা। এবং এখানে একটা একটা বেবি 8-9 বছরে 20টা 30টা ছোঁড়া পার হয়েছে। আচ্ছা, মানে ওটা হচ্ছে অন্য ধর্মের যদি কোনো মানুষ সেখানে যেতে চান, মানে নন মুসলিম কোনো মানুষ, নন সেক্ষেত্রে তারা মুসলিম কোনো, যদি হয়, আমাদের আমাদের দেশের পার্সপেক্টিভ যদি কেউ খেয়ে থাকে, তাদের জন্য এটা একটা স্বর্গ। আমি মনে প্র্যাকটিসের বা খাবারের কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবে, ওকে। বা তারা উপাসনালয়ে যাবে, কেউ কিছু বলবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আমার মোটামুটি প্রশ্ন শেষ। এখন আপনি যদি মালয়েশিয়ার আরেকটু, যে আমরা জানি যে মালয়েশিয়া খুবই সুন্দর দেশ, মানে আপনি এই সম্পর্কে যদি একটু যে আমি আমাদের, আমি তাহলে কিছু বলি, হ্যাঁ, আপনার মতো করে আপনি কনক্লুডিং ফ্রিলি কিছু কিছু, বলি ভাই। জি, আমি আপনার কাছে কনক্লুডিং কিছু আসতেছি, তার আগে আমাদের সাথে রুহিন আফরিন রিমা আছেন, যদি তার কোনো কোশ্চেন থাকে আপনার জন্য, তাহলে রিমা, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি আমাদের আজকে যে অতিথি আছেন তাকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম যে আমি যেহেতু বিবিএ করছি, তো মাস্টার্স এর জন্য আমার মানে কোন ইউনিভার্সিটিটা বেটার হবে, যে এই সাবজেক্টটা কোন ভার্সিটিতে ভালো? সেক্ষেত্রে আমি বলবো, প্রথম ইউনিভার্সিটি মালায়া, যেহেতু এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 57,
এবং মালয়েশিয়ার ভিতরে এটা 1 নাম্বার। সো এটা অবশ্যই ভালো। আর আরেকটা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিও আপনি চুজ করতে পারেন। যদি আপনার ইসলামিক ফাইন্যান্স অথবা ইসলামিক ব্যাংকিং, কারণ ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের জন্য ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 হলো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে আপনার যদি ইন ফিউচারের কথা চিন্তা করেন যে না ব্যাংকিং সেক্টরে আমি যদি ঢুকি, আমি যদি এরকম কোনো অপরচুনিটি বা এরকম কোনো এম যদি আমার থাকে, তাহলে আপনি ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্স করতে পারেন মালয়েশিয়াতে। কারণ মালয়েশিয়া ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের জন্য খুবই প্রমিনেন্ট এবং হালাল ফুডের জন্য। সেক্ষেত্রে আমি মনে করি 2টা ইউনিভার্সিটি আপনার জন্য অনেক ভালো হবে। একটা ইউনিভার্সিটি মালায়া অথবা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া যেটা। টিউশন ফি ইউনিভার্সিটি মালায়া এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অলমোস্ট সেম। আর উনি যদি স্কলারশিপ ম্যানেজ করতে পারেন তাহলে তো সেটা তো হলোই, সেটা তো আগে অলরেডি আপনি বলে দিয়েছেন, সেক্ষেত্রে তার পার্সোনাল কোনো জি মানে জি জি। জি। তো তবে ফান্ডের জন্য ইউনিভার্সিটি মালায়াতে আপনি সার্চ করতে পারেন মাঝে মাঝেই, মানে 2-3 দিন পর পর, কারণ ওদের ওয়েবসাইট আছে ইউনিভার্সিটি মালায়ের, যে RA ভ্যাকেন্সি, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ভ্যাকেন্সি, ওদের একটা ওয়েবসাইটই আছে। ওখানে যে কেউ অ্যাক্সেস করতে পারবে ওটা, ওই ওয়েবসাইটটা। ওখানে খুঁজে আপনি দেখতে পারেন, ওখানে রিসার্চ টাইটেল দেওয়া আছে এবং আপনার এরিয়া অফ রিসার্চ দেওয়া আছে। যদি আপনার ইন্টারেস্টের সাথে ওটা মিলে যায়, তাহলে আপনি ওই সুপারভাইজারের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, ওখানে আপনি আপনার সিভি সহ ইমেল করবেন। ওকে, আচ্ছা, আরেকটা কোশ্চেন চলে আসলো, যেটা মালয়েশিয়াতে সেশনটা শুরু হয় কখন কখন থেকে? মানে ছাত্রছাত্রীরা যারা আন্ডার গ্রেড বা পিএইচডি, তো অবভিয়াসলি কোনো হয়তো সেশন নাই আমার যতটুকু, আমি যদি জি ভুল জি। না করি। মাস্টার্সেও মাস্টার্সে কোনো সেশন নাই। ওকে, আন্ডার গ্রেডের মাস্টার্স ক্ষেত্রে পিএইচডি থ্রু আউট দ্য ইয়ার। ওকে, আন্ডার গ্রেডের ক্ষেত্রে সেশনটা কখন শুরু হয় বছরে? আন্ডারগ্রেডের মেইনলি সেশন হয় ফেব্রুয়ারি আর সেপ্টেম্বর। তাহলে তার অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু করতে পারবে, প্রসিডিউরটা? অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন, অফার লেটার, এটা ওটা ভিসা 4 মান্থস বিফোর যদি কেউ শুরু করে, তাহলে সে তার টার্গেটেড টাইম এসে এখানে পৌঁছাতে পারবে, আসতে পারবে। ওকে, কারণ ওকে। ভিসা টিসা প্রসেস করতে 2-3 মাস লাগে। হুম, হুম। ওকে, অফার লেটার পেতে 1 মাস। সো 3 মাস 4 মাস আগে অ্যাপ্লাই করা ভালো। ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এখন আপনি যদি মালয়েশিয়া সম্পর্কে আমাদের আর কিছু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, তাহলে সেটা আমাদের জন্য এক্সট্রা পাওয়া হবে আরকি। আমার আর কোনো কোয়েশ্চেন নাই আপনার কাছে। এখন আপনি আপনার পক্ষ থেকে যদি কোনো কনক্লুডিং রিমার্ক টানতে চান। যারা আজকে আমাদের এই ডিসকাশনে জয়েন করছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেহেতু আমি এখানে আসছি অনেক বছর হলো এবং অনেক বাংলাদেশি এখানে ছিলেন, অনেকে হয়তো চলে গেছেন অনেক দেশে। অনেকে বাংলাদেশে যখন আপনি থাকবেন, মালয়েশিয়াতে পড়তে আসবেন, এটা অনেকে হয়তো আপনাকে ভালো চোখে নিবে না। কারণ অনেকে হয়তো মনে করে যে মালয়েশিয়াতে শুধু তো মানুষ কাজ করতেই যায়। আমাদের দেশের যে কনসেপ্ট, যে একটা গতানুগতিক যে ধারণা, কিন্তু আমি অনেককে দেখছি এখানে, অনেক পুরাতন প্রফেসর যারা 1990-তে এখানে আসছে পড়ালেখার জন্য, এবং তারা, আমি বলবো খুবই লাকি। তারা এখানে মানে পড়ালেখার সাথে সাথে তারা জব পাইছে এবং তারা তাদের ফ্যামিলি সবকিছু খুব ভালোভাবে একটা ভালো পরিবেশে তারা মানুষ করতে পারছে তাদের সন্তানদেরকে। তারা নিজেরাও সাকসেসফুল লাইফে। তো এখনো যারা এখানে আসছেন, আমার জানা মতে তারা সবাই মোটামুটি সাকসেসফুল, এবং এখানে বিশেষ করে মাস্টার্স করার পরে খুব সহজেই তারা পৃথিবীর যে কোনো দেশে চলে যেতে পারে। আমেরিকাতে, ইউকেতে, অস্ট্রেলিয়াতে প্রচুর স্টুডেন্ট বাংলাদেশে আছে যারা মালয়েশিয়া থেকে মাস্টার্স করা অথবা মালয়েশিয়া থেকে আন্ডারগ্রেড করা। তো একটা সুবিধা যেটা হয়, দেশে থাকতে একটা ছাত্র যে তার তার আয়টা আসলে ক্লোজ থাকে, সে অনেক কিছু অ্যাক্সেস করতে বোঝে না,
অনেক কিছু জানে না, কিন্তু যখন বিদেশে আসে এই জিনিসগুলো তার আর অন্য কারোর সহযোগিতা বা অন্য কারোর কাছে শোনা লাগে না, সে নিজে নিজেই পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া, কিভাবে যেতে হয় এগুলো সে জেনে যায়। সো আমি মনে করব যে এক বাংলাদেশে মাস্টার্স না করে কেউ যদি মালয়েশিয়াতে মাস্টার্স করে তাহলে সে একটা বুদ্ধিমানের কাজ করবে। কারণ ইউকে তে যদি কেউ মাস্টার্স করতে যায় নিজ খরচে অথবা ইউএসএ বা অন্যান্য দেশে, তাহলে অনেক কস্টলি। সেই ক্ষেত্রে মালয়েশিয়া খুবই খরচ কম এবং আলটিমেটলি সে একটা ভালো ইউনিভার্সিটিতে পিএইচডি করতে যেতে পারবে। যেহেতু এখানে রিসার্চ কালচারটা আছে, সেহেতু তার পাবলিকেশন, তার রিসার্চ আন্ডারস্ট্যান্ডিং এগুলো খুব ভালোভাবে ডেভেলপ করতে পারে নিজেকে, এবং ল্যাঙ্গুয়েজটাও তার ডেভেলপ হয়ে যায়। ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ার সেটা থাকে না তার। ইভেন আমি অনেককে দেখেছি যে বাংলাদেশ থেকে আইএলটিএস করার পরেও তার জড়তা আছে কথা বলার বা একটা জিনিস দ্রুত বোঝার। সো আমি মনে করি অল্প মানে আমাদের মধ্যবিত্তদের জন্য মালয়েশিয়া খুব ভালো একটা গন্তব্য, যদি সে অন্য কোথাও স্কলারশিপ না পেয়ে থাকে। আর যদি অন্য অন্য দেশে স্কলারশিপ পায় তাহলে সে অন্য অন্য দেশে চলে যাক, সমস্যা নাই। কিন্তু অনেকেই আছে যে অন্য অন্য দেশে স্কলারশিপ পায় না, বাট তার ভিতরে তার ইচ্ছা আছে উচ্চশিক্ষা নেওয়ার, আকাঙ্ক্ষা আছে ভালো কিছু করার। সেক্ষেত্রে মালয়েশিয়া আমি মনে করি খুব ভালো একটা রুট বা ট্রানজিট হতে পারে। আপনি আপনি অনেকের কথা হয়তো শুনবেন যে আপনাকে ডিমোটিভেট করবে, আমি মনে করি মালয়েশিয়া তে আসার পরে একজন মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে খুব সহজেই। আমি আমার নিজের কথাই বলবো, যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসছি, অনেক কথা আমার শুনতে হয়েছে। সো আলটিমেটলি আমি দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট ইউনিভার্সিটি এমন কোনো কথা না। একজন মানুষ যদি তার ইচ্ছা থাকে, তার শ্রম দিতে পারে, সে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো এই তো ভাই আমার কথা শেষ। আমি মনে করি যদি কেউ মনে করে যে মধ্যবিত্ত হিসেবে আমি বলতে পারি, কিন্তু মালয়েশিয়াতে আমাদের দেশের অনেক শিল্পপতির ছেলে মেয়েও পড়ে স্কুলে বা কলেজে। তো সেক্ষেত্রে আমি মনে করি খুব ভালো একটা তাদের ডেস্টিনেশন বা ট্রানজিট হতে পারে। এখান থেকে পরবর্তীতে সে মানে উইদাউট এনি ব্যারিয়ার নিজে নিজেই সে চলে যেতে পারবে ইউএসএ বা ইউকে বা অন্যান্য দেশে, ইনশাল্লাহ। আমাদেরকে হ্যাঁ, একটু মালয়েশিয়ার ন্যাচারাল বিউটি সম্পর্কে বলেন ভাই, একটু আমরা শুনি তো মালয়েশিয়া। মাশাল্লাহ ভাই, মালয়েশিয়া তো মনে করেন যে চিরসবুজ কান্ট্রি বলা হয়, যে মানে থ্রু আউট দ্য ইয়ার সামার। আচ্ছা। তো এবং সামার, বাট এখানে সারা বছরই বৃষ্টি হয় এবং প্রত্যেক দিনই বৃষ্টি হবেই একবার বা দুইবার। বাট এখানে কোনো মানে বৃষ্টির পানি খুব দ্রুত এখানে নিষ্কাশন হয়ে যায়, দ্রুত চলে যায়। আর এখানে প্রচুর আইল্যান্ড আছে এবং খুবই খরচ কম, এবং মালয়েশিয়ানরা বিশেষ করে খুবই ভ্যাকেশন গুলো খুবই এনজয় করে। এরা মানে ফ্রাইডে এরা হাফ ডে করে এরা সবাই চলে যায়, ফ্রাইডে নাইট, স্যাটারডে, সানডে, মানডেতে সে অফিস করে। এবং আচ্ছা। মালয়েশিয়ানরা খুবই তাদের লাইফটাকে এনজয় করে। তারা আমাদের দেশের মতো মানে জীবন দিয়ে টাকা সন্তানের জন্য সেভিংস করতে হবে এটাতে এরা বিলিভ করে না। মানে ওকে। পুরা ইসলামিক কনসেপ্ট এদের হয়। ওকে। আমি জাস্ট হলো আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ওয়েদারের বিষয়টা যেহেতু আপনি বললেন, তা আমাদের অনেকেরই, আমি বিশেষ করে আমরা অনেক পার্সোনালি অনেক বন্ধু বান্ধব সম্পর্কেও জানি যে যারা হার্শ ওয়েদার, মানে হয়তো অনেক অত্যাধিক ঠান্ডা বা অত্যাধিক গরম এরকম ওয়েদারটা আর কি টলারেট করতে পারেন না। তো সেই কারণে অনেকে অনেক ইভেন আমেরিকাতেও অনেক স্টেটে তারা মুভ করতে ভয় পান যে ওখানে প্রচুর গরম বা ওখানে প্রচুর স্নো হয়, ওখানে প্রচুর ঠান্ডা। তো এই সম্পর্কে আমি যদি দু একটা কথা বলতেন ভাই, আমাকে ভাই শেষ করতে ভাই হবে সম্ভবত। মালয়েশিয়া আমি বলি, মালয়েশিয়া অলমোস্ট এখানে তাপমাত্রা মানে 32 to 35 থাকে সব সময়। বাট এখানে হিউমিডিটি খুবই কম, যে কারণে মানে সোয়েটিংটা কম হয়। সো ওকে। আপনার যে গরমের কারণে যে আমাদের দেশে গরমের সময় যে অসহ্য লাগে, আমরা যে খুবই আনকমফোর্টেবল ফিল করি, এটা এখানে নাই।
যেমন আপনি যদি কখনো আমি জানি না যদি সৌদি আরবে যেয়ে থাকেন, দেখবেন যে সৌদি আরবে কিন্তু ভাই হিউমিডিটি নাই। হুম হুম মানে 40 ডিগ্রি থাকলেও আপনার মানে আনকমফোর্টেবল ফিল হয় না। হুম হুম তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়া খুবই ভালো একটা দেশ। এখানে ইভেন যাদের এজমা আছে আমি বলতে পারি তাদের এজমা ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো আমাদের আর কারো কোনো কোশ্চেন নাই, আমাদের পার্টিসিপেন্টও আজকে খুবই কম। তো আজকের ইনশাআল্লাহ মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তো আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একটা নতুন ওয়েবিনারে, এবং সেক্ষেত্রে আমরা আরো বিস্তারিতভাবে অন্য দেশ সম্পর্কে বা অন্য দেশের কালচার সম্পর্কে, এডুকেশন সিস্টেম সম্পর্কে আমরা আরো ডিটেল জানবো ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আবুল কালাম আজাদ ভাইকে, যে আপনি ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। সেজন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ইনশাল্লাহ যদি কারোর কোনো কোশ্চেন আপনার পোস্টে দেয় আমাকে জানান, ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ। খুব ইন ডিটেলস আমি রেসপন্স করব। ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওকে, জয়েনিং উইথ আসসালামু আস। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।